প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায় 4-এর কাজ, ক্ষমতা, শক্তি নিয়ে আলোচনা করব। আমি আশা করি তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে একটু হলেও কাজে লাগবে। তাহলে আলোচনা আসা যাক। প্রথমেই কাজ কি? আমরা দৈনন্দিন জীবনে কোনো কিছু করাকেই কাজ বলি, কিন্তু বিজ্ঞানে কোনো কিছু করা হলেই কাজ হয় না। বিজ্ঞানে কাজ একটি বিশেষ অর্থ বহন করে। পদার্থবিজ্ঞানের মতে কাজ বলতে বল এবং সরণ সংক্রান্ত একটি বিশেষ অবস্থাকে বোঝায়। যেমন তুমি মনে করো একটি নৌকা নদীর স্রোতে ভেসে যাচ্ছে, তুমি তাকে টেনে ধরে রাখলে, স্বাভাবিকভাবে আমরা বলি তুমি এখানে কাজ করেছো, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় এখানে কোনো কাজ হয়নি। আবার তুমি মনে করো তুমি এই ভুট্টাকে পড়ে যাবে বলে ঠেলে ধরে রেখেছ, বোটটাকে ঠেলে ধরে রেখেছ, এখানেও কোনো কাজ হয়নি। অথবা একটা দারোয়ান যদি বাসার বাইরের গেটে টুলের মধ্যে বসে থেকে বাসা পাহারা দেয়, পদার্থবিজ্ঞানের ভাষায় এখানেও কোনো কাজ হয়নি। কেন কাজ হয়নি? তাহলে কাজ কিভাবে, কোথায় কাজ হয়? যদি নদীর স্রোতে নৌকাটা ভেসে যেত, অথবা তুমি এই বোটটাকে ঠেলে উপরে অথবা নিচে নামাতে, তাহলেও কাজ হতো। অথবা ওই বাসার দারোয়ান যদি টুলে বসে পাহারা না দিয়ে এদিক ওদিক হাঁটা চলাফেরা করে পাহারা দিত, তাহলেও কাজ হতো। তাহলে এখান থেকে বোঝা যায় যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি কিছুটা সরণ ঘটে, তাহলে আমরা বলি এখানে কাজ সম্পাদিত হয়েছে। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি সরণ ঘটে, তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। অথবা যদি সরণের উপাংশ থাকে, তাহলে আমরা বলি বল এবং সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। যেমন দেখো, এ বিন্দুতে এম ভরের একটি বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো, এ পরিমাণ বল প্রয়োগ করো, এবং বল প্রয়োগ করার ফলে বস্তুটা h মিটার দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে এসে পৌঁছলো। তার মানে এ বিন্দুতে এম ভরের একটা বস্তুর উপর এ পরিমাণ বল প্রয়োগ করার ফলে h মিটার সরণ ঘটার ফলে যদি বি বিন্দুতে এসে পৌঁছায়, তাহলে এখানে বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ ঘটেছে। তাহলে এখানে আমরা বলবো এখানে কাজ হয়েছে। তাহলে কাজ এখানে কত হবে? কাজকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, এফ ইন্টু এস। এখন যদি এই বলটা হয় যে 5 নিউটন যদি বল প্রয়োগ করি এম ভরের বস্তুর উপর, যার ফলে তার সরণ যদি 10 মিটার হয়, তাহলে এখানে কাজ হবে 5 নিউটন ইন্টু 10 মিটার। একে বলা হয় 50 নিউটন মিটার। এই নিউটন মিটারকে আমরা বলি জুল। তো কাজের একক জুল, অর্থাৎ 50 জুল। তাহলে 1 জুল কি? 1 জুল কাজ হচ্ছে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে
যদি বস্তুটা বলের দিকে 1 মিটার সরণ ঘটে তাহলে ওই পরিমাণ কাজকে আমরা বলি 1 জুল কাজ। অর্থাৎ 1 জুল কাজ 1 ঝোল ইকাল টু 1 জুল ইকাল টু 1 নিউটন মিটার। 1 জুল ইকাল টু 1 নিউটন মিটার। অর্থাৎ কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি ওই বস্তুটা বলের দিকে 1 মিটার সরণ ঘটে তাহলে ওই পরিমাণ কাজকে আমরা বলছি 1 জুল কাজ। তাহলে এই 50 জুল কাজ বলতে কি বোঝায়? 50 জুল কাজ বলতে কি বোঝায়? 50 জুল কাজ বলতে বোঝায় যে যদি এই একটা বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি ওই বস্তুটা 1 মিটার সরণ ঘটে তাহলে এখানে সম্পাদিত কাজের পরিমাণ হবে 50 জুল। অথবা বলতে পারি যে 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি ওই বস্তুর 50 মিটার সরণ ঘটে তাহলে আমরা বলবো এখানে কাজ হয়েছে 50 জুল। অর্থাৎ আমরা যদি 50 কে এভাবে লিখতে পারি যে 50 ইন্টু 1 1 ইন্টু 50 25 ইন্টু 2 5 ইন্টু 10 10 ইন্টু 5। আমরা বিভিন্নভাবে এটাকে বলতে পারি যে কোনো বস্তুর উপর 25 নিউটন বল প্রয়োগ করে যদি ওই বস্তুটার বলের দিকে 2 মিটার সরণ ঘটে তাহলে সম্পাদিত কাজের পরিমাণ হবে 50 জুল। আবার যদি বলি যে কোনো বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করে যদি ওই বস্তুটা বলের দিকে 10 মিটার সরণ ঘটে তাহলে বলতে পারবো এখানে সম্পাদিত কাজের পরিমাণ হচ্ছে 50 জুল। আমরা এটার যে কোনো একটা বলতে পারি। তাহলে কাজের একক হচ্ছে জুল। এখন এই যে এম ভরের বস্তুর উপর আমরা বল প্রয়োগ করেছি যার ফলে বলের দিকেই সরণ ঘটেছে। যেখানে বল প্রয়োগ করেছি যেদিকে বল প্রয়োগ করছি সেখান থেকে বলের দিকেই বস্তুর সরণ ঘটেছে। কিন্তু সবসময় তো এরকম নাও হতে পারে যে আমি যেদিকে বল প্রয়োগ করলাম বস্তুটা সরণ সেদিকে ঘটলো না। যেমন আমরা ক্যারাম বোর্ড খেলায় দেখি যে আমি একটা স্ট্রাইক দিয়ে একটা গুটিকে যখন আঘাত করি তখন গুটিটা সেদিকে না গিয়ে অন্য কোথাও বাধা পেয়ে আবার আরেক দিকে মুভ করে। অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করেছি বস্তুর সরণ অনেক সময় সেদিকে ঘটে না। তাহলে যেমন দেখো আমি যদি এম ভরের একটা বস্তুর উপর যা এ বিন্দুতে আছে এর উপর এ পরিমাণ বল প্রয়োগ করি তাহলে বস্তুটা যদি বলের দিকে সরণ না হয়ে যদি এই দিকে সরণ না হয়ে যদি সরণটা থিটা কোণ উৎপন্ন করে এই দিকে হয় বি বিন্দুতে আসলো সরণটা হচ্ছে এটা হচ্ছে এই বস্তুটার সরণ এদিকে। অর্থাৎ এই এর সরণ ঘটে সেই বি বিন্দুতে আসলো তাহলে এখানে কিন্তু বল প্রয়োগ করছি এ বরাবর কিন্তু সরণ ঘটেছে এই থিটা কোণ উৎপন্ন করে এই দিকে। তাহলে এখানে কাজ কত হবে? তাহলে কি এখানে কাজ হবে না? কাজ হবে। এখানে কাজ ইকুয়াল টু আমরা তাহলে বলতে পারি যে থিটা কোণ উৎপন্ন করে যেহেতু সরণ ঘটেছে বল প্রয়োগ করেছি এ বরাবর এডি বরাবর কিন্তু সরণ ঘটেছে এবি বরাবর সরণটা ঘটেছে এবি বরাবর। তাহলে এই থিটা আমরা জানি আমরা যদি এই বি বিন্দু হইতে এর উপর একটা লম্ব রেখা টানি অর্থাৎ এটা যদি 90 ডিগ্রি কোণ হয় এটা যদি 90 ডিগ্রি কোণ হয় একটা লম্ব টানি তাহলে এটা হয়ে যাবে লম্ব এটা হয়ে যাবে সি নাম দেই তাহলে এই এসি হয়ে যাবে ভূমি বিসি হয়ে যাবে লম্ব আর এবি হয়ে যাবে অতিভুজ। তার মানে এবিসি সমকোণী ত্রিভুজে এই থিটা কোণের সাপেক্ষে আমি লিখতে পারি cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ এসি বাই এবি। তাহলে আমি এখানে লিখতে পারি বা cos থিটা ইকুয়াল টু এসি ডিভাইডেড এবির মান হচ্ছে এস বা আমি এখান থেকে এসি ইকুয়াল টু লিখতে পারি এসি ইকুয়াল টু এস cos থিটা।
এস ইকাল টু এস কস থিটা। আসলে আমার এই এ বস্তুর উপর বল প্রয়োগ, এ বিন্দুতে এই বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুর এদিকে সরণ না হইয়া এ বি বরাবর সরণ ঘটেছে। তাহলে এটা হচ্ছে আমার আসল সরণ। আর আমি বের করলাম এসি, অর্থাৎ এই এসিটা হচ্ছে আমার এখানে এই সরণের উপাংশ। এসিটা হচ্ছে আমার সরণের উপাংশ। এই জন্য এই এস কস থিটাকে আমি বলি সরণের উপাংশ। সরণের উপাংশ তাহলে কি জিনিস? সরণের উপাংশ তোমাদের 9 লেভেলে যেটুকু জানা প্রয়োজন যে এটা হচ্ছে আমার সরণ এবি। এই এবি সরণের এই এসি হচ্ছে এবি সরণের একটা উপ অংশ। এই এসিটা হচ্ছে এবি সরণের বা এস সরণের একটা উপ অংশ। এই জন্য এই এসি সরণটাকে বলছি এই এবি সরণের উপাংশ। তাহলে আমরা এখানে কাজ ডাব্লু ইকুয়াল টু লিখতে পারি এফ এস কস থিটা। বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল। এফ হচ্ছে বল আর এস হচ্ছে সরণের উপাংশ। তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বা বল এবং সরণের উপাংশের গুণফলকে আমরা কাজ বলি। এখন যদি এই থিটাটা ধরো 60 ডিগ্রি হয়, তাহলে আমার কাজ কত হবে? যদি আমি থিটাটার মান 60 ডিগ্রি ধরি, যে আমি এ বিন্দুতে এম ভরের একটা বস্তুর উপর বল প্রয়োগ করায় বস্তুটা 60 ডিগ্রি কোণ করে তার সরণ ঘটলো, তাহলে এখানে কাজ কত হবে? দেখো, সেটা যদি এরকম হয়, এই থিটার পরিমাণটা হচ্ছে এখানে 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে কাজ ইকুয়াল টু কত হবে? তাহলে আমি লিখতে পারি কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস কস থিটা। তাহলে এখন বল যদি এখানে যদি বল আমি প্রয়োগ করি, 5 নিউটন বল প্রয়োগ করার ফলে এস ইকুয়াল টু সরণ 10 মিটার ঘটলো। এস ইকুয়াল টু সরণ 10 মিটার ঘটলো। তাহলে কাজ ইকুয়াল টু আমার কত হবে? 5 নিউটন ইন্টু এস কস থিটা। এস কস থিটা হচ্ছে কত? এস কস থিটা আমার কত? 10। এস মানে 10, সরণ 10, আর কস 60 ডিগ্রি, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতে পারি 50 ইন্টু কস 60 ডিগ্রি মান কত? কস 60 ডিগ্রি মান আমরা জানি হাফ। তাহলে আমি লিখতে পারি নিউটন মিটার, একে লিখতে পারি 2 দিয়ে যদি কেটে দেই 25, অর্থাৎ 25 জুল। অর্থাৎ আমার কাজ হয়ে যাবে 25 জুল। যদি একটা বস্তুর উপর আমি 5 নিউটন বল প্রয়োগ করি এবং বস্তুটা বলের দিকে সরণ না হয়ে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে যদি 10 মিটার সরণ ঘটে, তাহলে আমার কাজের পরিমাণ হবে 25 জুল। এখন এরকমও তো হতে পারে, যদি একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করলাম, এবং বস্তুটা বলের দিকে সরণ না হয়ে উলম্ব বরাবর সরণ ঘটলো, অর্থাৎ এ বি বরাবর সরণ ঘটলো, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে যদি তার সরণ ঘটে। আমি একটা এম ভরের একটা বস্তুর উপর যদি এ পরিমাণ বল প্রয়োগ করি এবং সেটা যদি বলের দিকে সরণ না হয়ে যদি উপরের দিকে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে সরণ ঘটে, তাহলে এখানে কাজের পরিমাণ কত? কাজ কি এখানে আদৌ হবে? এখানে কোনো কাজ হবে না। কেন? দেখো, আমরা জানি কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখানে যদি আমরা 5 নিউটন বল প্রয়োগ করি এবং সরণ যদি 10 মিটার হয়, উপরের দিকে, তাহলে আর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারি? 5 নিউটন ইন্টু 10 মিটার ইন্টু কস কত? কস 90 ডিগ্রি। তাহলে আমরা জানি কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। আমরা ত্রিকোণমিতিতে জানি ত্রিকোণমিতিক যে একটা অনুপাত, কস
তার 90 ডিগ্রি মান হচ্ছে 0। সেখান থেকে যদি এটার মান 0 বসাই তাহলে হয়ে যায় 0 জুল। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি এবং সেই বস্তুটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে সরণ ঘটে, তাহলে এখানে কোনো কাজ হয় না। অর্থাৎ কাজের পরিমাণ হয়ে যায় কত? 0। এখানে কোনো কাজ হয় না। আবার খেয়াল করো, তুমি একটা বস্তু, আবার খেয়াল করো একটা বস্তু, এটা আমি মুছে দেই। একটা গোলাকার বস্তু, এই তোমার দিকে গড়িয়ে গড়িয়ে আসতেছে, তোমার দিকে গড়িয়ে গড়িয়ে আসতেছে। তুমি চিন্তা করলা বস্তুটাকে আমি থামিয়ে দেব, তোমার দিকে সে আসতেছে, আমি বস্তুটাকে থামিয়ে দেব। কিন্তু তুমি থামাতে গিয়ে দেখলা যে বস্তুটা তুমি তো থামাতে পারলে না, তোমাকে সহ আরো পিছনে ধাক্কায় নিয়ে আসলো, নিয়ে এসে একটা পর্যায়ে এসে একটা দূরত্ব পার হওয়ার পরে সে থেমে গেল। তাহলে তুমি বল প্রয়োগ করলা সামনের দিকে, আর বস্তু সরণ ঘটলো কোথায়? পিছনের দিকে। কারণ তুমি বল প্রয়োগ করেছো এখানে, যার ফলে তোমার সামনের দিকে সরণ না ঘটে পিছনের দিকে সরণ ঘটলো। তাহলে এখানে কাজ কত হবে? দেখো, এখানে যদি আমরা এভাবে চিত্রটাকে আঁকি যে আমি একটা এম ভরের একটা বস্তুর উপর, এই বিন্দুতে এম ভরের একটা বস্তুর উপর বল প্রয়োগ করেছি। বল প্রয়োগ করার ফলে এদিকে সরণ না ঘটে তার এইদিকে সরণ ঘটলো, অর্থাৎ থিটা কোণে তার সরণ ঘটলো। এই থিটা কোণ তৈরি করে তার এদিকে সরণ ঘটলো। বল প্রয়োগ করলাম সামনে, সে সরণ ঘটলো এদিকে পিছনের বরাবর থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এখানে আমার কাজ কত হবে? এখানে আমি আগের মতো কি করব? একটা লম্ব আঁকবো। তাহলে এটা হচ্ছে আমার আসল সরণ, আর এটা হয়ে যাবে আমাদের সরণের উপাংশ। তাহলে আমরা লিখতে পারি কাজ W = Fs cos থিটা। আমি যদি এখানে 5 নিউটন বল প্রয়োগ করি, আমি যদি এখানে 5 নিউটন বল প্রয়োগ করি এবং আমার সরণ যদি এই এস বরাবর 10 মিটার সরণ করে, S = 10 মিটার, 10 মিটার সরণ হয়, তাহলে এখানে আমার কাজ কত হবে? 5 নিউটন ইন্টু 10 মিটার ইন্টু কস থিটার মান হবে কত? যেহেতু আমার বস্তুটার সরণ ঘটেছে এই বরাবর, এটা আমার সরণের উপাংশ, এটা হচ্ছে সরণ, তাহলে এই কোণটার মান কত হবে? এই যে এখানে যে কোণটা দেওয়া আছে এই কোণটার মান হবে, আমরা জানি এটা হচ্ছে একটা সরল কোণ, এটা হচ্ছে এখান থেকে সরল কোণ। আর এটা যদি থিটা হয় তাহলে এই কোণটার মান হবে 180 মাইনাস থিটা। তাহলে cos 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে কাজ কত হবে? তাহলে 50 নিউটন মিটার ইন্টু cos কত? cos 180 মাইনাস থিটা, cos 180 মাইনাস থিটা। এটাকে যদি আমরা চতুর্ভাগ হিসাবে দেখি, এটাকে যদি আমরা খেয়াল করো যে cos 180 মাইনাস থিটা কত? তোমরা হায়ার ম্যাথে ত্রিকোণমিতিতে দেখেছো, এটা হচ্ছে অল প্লাস, এটা হচ্ছে সাইনের জন্য ঘ বরাদ্দ, এটা হচ্ছে tan, এটা হচ্ছে cos। এখন 180 90 180 গিয়ে কোনটা আবার ব্যাক করেছে মাইনাস থিটা, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ থিটার জন্য, অর্থাৎ কোনটা এই চতুর্ভাগেই পড়েছে, অর্থাৎ কোনটা আমার এই চতুর্ভাগের মধ্যেই পড়েছে। কিন্তু এই চতুর্ভাগটা হচ্ছে সাইনের জন্য বরাদ্দ, এটা কজের জন্য না। সুতরাং এখানে হবে মাইনাস সাইন থিটা, এই জন্য আমরা বলি মাইনাস কস সাইন থিটা। তার মানে এখানে কাজ হইলে কত? মাইনাস 50 জুল, মাইনাস 50 জুল। তার মানে এখানে কাজ হয়ে গেল ঋণাত্মক,
এখানে কাজ হয়ে গেল ঋণাত্মক। আমি যদি এখানে এফ এস বসাতাম তাহলে হয়তো হয়ে যেত মাইনাস এফ এস কস থিটা, অর্থাৎ কাজের যে পরিমাণ ডাব্লু সেটা হয়ে যেত নেগেটিভ, অর্থাৎ এখানে হয়ে যেত ধনাত্মক কাজ। তার মানে কোনো একটা বস্তু আমার দিকে আসতেছে, আমি যদি সেই বস্তুটাকে উপর বল প্রয়োগ করি, সেই বস্তুটা যদি আমাকে পিছনে নিয়ে যায়, তাহলে অর্থাৎ আমি বল প্রয়োগ করলাম সামনে, তাহলে বস্তুটা আমাকে সরণ ঘটালো আর পিছনে। এই ধরনের কাজকে আমরা বলি ঋণাত্মক কাজ। এই ধরনের কাজকে বলি আমরা ঋণাত্মক কাজ। এবার একটু দেখো, তাহলে আমরা এখানে দুই ধরনের কাজ পেলাম, একটাকে বলছি ধনাত্মক কাজ, একটাকে বলছি ঋণাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজ যখন সরণটা থিটা কোণ উৎপন্ন করে হয়, যখন সরণটা থিটা কোণ উৎপন্ন করা হয়, তখন আমার ধনাত্মক কাজ এর সংজ্ঞাটা কি? তার মানে ধনাত্মক কাজ তখন হবে যখন থিটার এর মানটা 0 ডিগ্রির চেয়ে বড় অথবা 0 ডিগ্রির সমান এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। তার মানে 0 ডিগ্রির চেয়ে বড় অথবা 0 ডিগ্রির সমান এবং 90 চেয়ে ছোট। এই থিটা যদি এই কন্ডিশনে থাকে সেটাকে বলছি ধনাত্মক কাজ। আর ঋণাত্মক কাজ হবে যখন থিটার মানটা 90 চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট অথবা 180 ডিগ্রির সমান। তাহলে এই দুইটা কন্ডিশনের জন্য আমরা ধনাত্মক এবং ঋণাত্মক কাজ পাই। অর্থাৎ থিটা এর মানটা 0 চেয়ে বড় অথবা 0 সমান এবং 90 চেয়ে ছোট হলে আমরা ধনাত্মক কাজ পাই। যখন এই থিটা কোণের পরিমাণটা 90 চেয়ে বড় হয় এবং 180 ডিগ্রি সমান অথবা 180 চেয়ে ছোট হয়, তখন আমরা পেয়ে যাই ঋণাত্মক কাজ। তার মানে এখানে দু ধরনের আমরা কাজের সমীকরণ পাবো। যখন এই থিটার মানটা, যখন সরণটা আমার বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর সরণটা বলের দিকে হয়, অর্থাৎ সরণ যদি আমি লিখতে পারি সরণ যদি বলের দিকে ঘটে, তাহলে আমরা কাজ ডাব্লু ইকুয়াল টু লিখতে পারি এফ এস। সরণটা যদি বল যেদিকে প্রয়োগ করলাম সেদিকে সরণ ঘটে, তাহলে আমার কাজ ইকুয়াল টু লিখতে পারি এফ এস। আর সরণ যদি থিটা কোণ উৎপন্ন করে ঘটে, থিটা কোণ উৎপন্ন করে হয় বা ঘটে, তাহলে কাজ এখানে লিখতে পারি এফ এস কস থিটা। তার মানে সরণ যদি বলের দিকে ঘটে তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, আর সরণ যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে আমরা কাজ পাই ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে এই দুই ধরনের কাজ আমরা পেলাম, একটা ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। তবে কাজের এই ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজটাকে আমরা আরেকটু ভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন এই যে এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে এই ধনাত্মক কাজের বেলায় আমরা বলেছি অর্থাৎ থিটার মানটা যদি 0 ডিগ্রির সমান অথবা 0 ডিগ্রি অপেক্ষা বড় হয়, যেমন তাহলে কি আমরা এই এফ এস কস থিটা দিয়ে এখানে পাবো না? এখানেও আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবো। যেমন আমরা যদি এখানে এই যে প্রথম সূত্র লিখেছিলাম যে এম ভরের একটা বস্তুর উপর যদি 5 নিউটন বল প্রয়োগ করি এবং তার সরণ 10 মিটার হয়, তাহলে কাজ আমরা পেয়েছিলাম ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এখানে কিন্তু কোনো থিটা কোণ উৎপন্ন করে সরণ ঘটে নাই। আমরা যদি এই এফ এস কস থিটা দিয়ে এখানে প্রয়োগ করি তা আমরা করতে পারবো। যেমন আমরা যদি বলি এফ এস কস থিটা, তাহলে এখানে থিটার মানটা কত? এখানে তো কোনো থিটা কোণ উৎপন্ন করে সরণ ঘটে নাই, সরাসরি বল প্রয়োগের দিকেই সরণ ঘটেছে। তাহলে এখানে
বল প্রয়োগের দিক এবং সরণের দিকের মধ্যবর্তীর কোণের পরিমাণ কত? কোণের পরিমাণ এখানে 0, এখানে কোণের পরিমাণ 0, অর্থাৎ ইনটু কত? cos 0 ডিগ্রি। আমরা জানি cos 0 ডিগ্রি মান 1, তাহলে এটার মান যদি 1 হয় তাহলে এই 50 জুল হয় আমাদের অ্যান্সার। অর্থাৎ এখানেও কিন্তু আমরা এই fx cos থিটা দিয়েও সমাধান করতে পারি। আমরা এই ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজকে আরেকটা ভাবে ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে তুমি যদি একটা বস্তুকে এই ধরো এই ডাস্টারটাকে ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতায় নিয়ে আসলে অভিকর্ষ বলের বিরুদ্ধে, এখন যদি এই বস্তুটাকে আমি ছেড়ে দিই তাহলে ভূপৃষ্ঠে যেখানে গিয়ে পড়বে, সেখানে যার উপর পড়বে সেই বস্তুটাকে ভেঙে ফেলতে পারে, এই বস্তুটা গিয়ে সেই বস্তুটাকে ভেঙে ফেলতে পারে, অথবা সেই বস্তুটাকে ভূপৃষ্ঠে সেই বস্তুটাকে চ্যাপ্টা করে দিতে পারে, তার কোনো আকার পরিবর্তন করে দিতে পারে। অর্থাৎ বলি, এই বস্তুটা ভূপৃষ্ঠে কোনো বস্তুর উপর পড়লে সেই বস্তুর উপর কাজ করতে পারে। কেন কাজ করতে পারে? কারণ এই বস্তুর মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়ে গেছে। তাহলে এই যে আমি বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে নিয়ে আসলাম, ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে অভিকর্ষ বল কোনো বস্তুর উপর নিচের দিকে ক্রিয়া করে। কারণ আমরা জানি অভিকর্ষ বল হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা টানে সেটাকে বলছি আমরা অভিকর্ষ বল। অভিকর্ষ বল হচ্ছে মানে সেটা ওজন, আর ওজনটাই হচ্ছে অভিকর্ষ বল। সুতরাং অভিকর্ষ বল তাকে নিচের দিকে টানতেছে, আর আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটাকে উপর দিকে মানে তুলে আনছি, যার ফলে কি হচ্ছে, আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছি। তাহলে এই কাজটাকে বলছি আমরা ঋণাত্মক কাজ, অর্থাৎ বলের বিরুদ্ধে কাজ। আবার আমি যদি এই বস্তুটাকে উপরে তুলে এখন ছেড়ে দেই, তাহলে কি হবে, যে অভিকর্ষ বলের প্রভাবে বা অভিকর্ষ বলের সাপেক্ষে এই বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে। এটাকে বলছি বলের দ্বারা কাজ বা অভিকর্ষ বলের প্রভাবে কাজ। এই কাজটাকে বলছি আমরা ধনাত্মক কাজ। এতক্ষণ আমরা যে বল নিয়ে কাজ করলাম সেটা হচ্ছে মূলত ধ্রুব বল, অর্থাৎ ধ্রুব বল দ্বারা কাজ। ধ্রুব বল কি? যে বলের মানটা পরিবর্তন হয় না, সরণ বৃদ্ধির সাথে সাথে বলের মান পরিবর্তন হয় না, সেই বলটাকে আমরা বলি ধ্রুব বল। আর আরেকটা হচ্ছে পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল কি? যে বল সরণ বৃদ্ধির সাথে সাথে বলের মান পরিবর্তন হয়ে যায়, সেই বলটাকে আমরা বলছি পরিবর্তনশীল বল। যেমন দেখো, আমি একটা স্প্রিংকে দিলাম, স্প্রিং এটা হচ্ছে তার একটা সাম্য অবস্থা। স্প্রিংটাকে এভাবে এপাশে একটা ধীর অবলম্বনের সাথে আমি আটকে দিলাম। তার মানে স্প্রিংটা স্বাভাবিক যে অবস্থায় যে দৈর্ঘ্য থাকে, এটা হচ্ছে তার স্প্রিংয়ের সেই স্বাভাবিক অবস্থা। আমি যদি এখন স্প্রিংটাকে বল প্রয়োগ করে আরেকটু ওদিকে বল প্রয়োগ করি, এদিকে বল প্রয়োগ করি, আমি স্প্রিংটাকে বল প্রয়োগ করে আমি এই আগের অবস্থায় থেকে x মিটার লম্বা করলাম, বল প্রয়োগ করে x মিটার লম্বা করলাম। কি বল প্রয়োগ করলাম? F বল প্রয়োগ করে। আমি যদি এই স্প্রিংটাকে F পরিমাণ বল প্রয়োগ করে বলের দিকে x মিটার প্রসারিত করি বা লম্বা করি, তাহলে আমি লিখতে পারি যে x পরিমাণ সরণ ঘটানোর জন্য বল প্রয়োজন কতটুকু? F পরিমাণ সরণ ঘটানোর জন্য, অর্থাৎ x পরিমাণ সরণ ঘটানোর জন্য বল প্রয়োজন কত? F। তাহলে একক সরণ ঘটানোর জন্য
এখানে বলতে পারি এক্স মিটার। এক্স মিটার সরণ ঘটানোর জন্য বল প্রয়োজন এফ, তাহলে 1 মিটার বা একক সরণ ঘটানোর জন্য বল প্রয়োজন কত হবে? এফ বাই এক্স। এফ বাই এক্স। এখন যদি ধরি এই এফ বাই এক্স ইজ ইকাল টু কে, তাহলে আমি লিখতে পারি এফ ইকাল টু কে এক্স। এটাই হচ্ছে মূলত পরিবর্তনশীল বল। এটাই হচ্ছে মূলত পরিবর্তনশীল বল। তার মানে একক সরণ ঘটানোর জন্য যে পরিমাণ বল লাগে, অর্থাৎ এখানে দেখো আমি এক্স মিটার সরণ ঘটানোর জন্য যদি এ পরিমাণ বল লাগে, তাহলে একক সরণ ঘটানোর জন্য এফ বাই এক্স পরিমাণ বল লাগে। আমি যদি এখানে 2x মিটার সরণ ঘটাতে যাই বা 2 মিটার সরণ ঘটাতে যাই, 3x মিটার বা 3 মিটার সরণ ঘটাতে যাই, তাহলে বলও বেশি পরিমাণ লাগবে। যত বেশি সরণ ঘটাবো বলের পরিমাণও আস্তে আস্তে কি করতে হবে? ওই আনুপাতিক হারে বাড়াতে হবে। এই জন্য বলছিলাম যে সরণ বৃদ্ধির সাথে সাথে যেখানে বলের পরিবর্তন হয় সেই বলটাকে আমরা বলছি পরিবর্তনশীল বল। এই তাহলে এফ ইকাল টু কে এক্স, এই এফ ইকাল টু কে এক্স এটা হচ্ছে পরিবর্তনশীল বল। এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এখানে কে হচ্ছে স্প্রিং, এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। তাহলে এই স্প্রিং ধ্রুবকটা আবার কি? তাহলে স্প্রিংটা, তাহলে এখানে দেখো স্প্রিংটা এখানে সাম্য অবস্থানে ছিল, স্প্রিংটা সাম্য অবস্থানে ছিল। এই সাম্য অবস্থান থেকে এই একক সরণ ঘটানোর জন্য, এই সাম্য অবস্থান থেকে এই একক সরণ ঘটানোর জন্য এফ বাই এক্স পরিমাণ বল লেগেছে। তাহলে এই একক সরণ ঘটানোর জন্য, সাম্য অবস্থান থেকে একক সরণ ঘটানোর জন্য যে পরিমাণ বল প্রয়োজন হয় বা লাগে, সেই বলটাকে বলছি আমরা এই স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক হচ্ছে সেই বলটার মান। অর্থাৎ একক সরণ ঘটানোর জন্য, সাম্য অবস্থান হইতে একক সরণ ঘটানোর জন্য যে পরিমাণ বল লাগে সেই বলটাকে আমরা বলছি স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবকের অর্থাৎ এই কে এর মান যত বাড়বে স্প্রিং তত মজবুত হবে বা শক্তিশালী হবে। অর্থাৎ স্প্রিংটাকে টেনে প্রসারিত করতে তত বেশি শক্তির প্রয়োজন হবে। আর এই স্প্রিং ধ্রুবকের মান যদি কম হয়ে যায়, অর্থাৎ কে এর মান যখন কম হবে, তখন স্প্রিংটাকে আমরা সহজে অল্প পরিমাণ বল প্রয়োগ করে একে টেনে প্রসারিত করতে পারবো। এটা নির্ভর করে এই স্প্রিং ধ্রুবকের উপর। তাহলে এবার দেখো আমরা জেনেছি যে কাজের একক হচ্ছে কি জুল। কাজের একক হচ্ছে জুল, যাকে আমরা যে দ্বারা প্রকাশ করি। তাহলে কাজের মাত্রা সমীকরণটা কত বা কাজের মাত্রা কত? তাহলে মাত্রা ইকুয়াল টু আমরা লিখতে পারি, আমরা জানি কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। আর এফ ইকুয়াল টু লিখতে পারি আমরা ভরবেগের দ্বিতীয় সূত্র অনুযায়ী, গতির দ্বিতীয় সূত্র আছে এফ সমান এম এ। তাহলে এফ এর পরিবর্তে লিখতে পারি আমরা এম এ ইন্টু এস, অর্থাৎ এম এ এস। তার মানে এখানে এম হচ্ছে ম্যাস মানে ভর, এ হচ্ছে ত্বরণ অ্যাক্সিলারেশন, আর এস হচ্ছে সরণ। তাহলে আমরা এটাকে যদি লিখি বাংলায় যে ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ, তার মানে ভর ইন্টু ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময় ইন্টু সরণ। এটাকে লিখতে পারি ভর ইন্টু বেগ মানে আছে আবার দূরত্ব, দূরত্ব বাই সময় ডিভাইডেড সময় ইন্টু সরণ। এটাকে লিখতে পারি ভর ইন্টু, এটাকে যদি উল্টে দেই দূরত্ব ডিভাইডেড সময় ইন্টু 1 বাই সময় ইন্টু সরণ। তাহলে এই ভর ইন্টু দূরত্ব
এবং সরণ। সরণ হচ্ছে এক ধরনের দূরত্ব বস্তুর। তাহলে আমরা লিখি দূরত্ব ইন্টু দূরত্ব, দূরত্ব দূরত্ব স্কোয়ার ডিভাইডেড কত, সময় স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি ভরকে লিখতে পারি তার ক্যাপিটাল লেটার ম্যাথ থেকে এম ইন্টু এল, এল স্কোয়ার ডিভাইডেড কত, সময় টি স্কোয়ার। এটাকে লিখতে পারি অর্থাৎ এম এল টু, আর এই টি স্কোয়ারকে যদি আমরা উপরে ইনভার্স করে নিয়ে যাই সেটা হয় টি ইনভার্স টু। তাহলে এটাই হচ্ছে আমাদের কাজের মাত্রা সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখব শক্তি কি জিনিস। শক্তি, তাহলে দেখো শক্তি শক্তি আছে বলেই এই জগৎটা গতিশীল। যদি শক্তি না থাকতো তাহলে জগৎটা অচল হয়ে পড়তো। যেমন আমরা আলোক শক্তি আছে বলে আমরা দেখতে পাই, শব্দ শক্তি আছে বলে আমরা শুনতে পাই, যান্ত্রিক শক্তি ব্যবহার করে আমরা চলাফেরা করতে পারি। কোনো যন্ত্র চালানোর জন্য শক্তির প্রয়োজন। যেমন বিদ্যুতের সাহায্যে পাখা ঘুরছে, কলকারখানা চলছে। আমরা যখন বলি কোনো বস্তুর মধ্যে শক্তি আছে, তার মানে হলো ওই বস্তুটা অন্য কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতে পারে এবং ওই অন্য কোনো বস্তুর উপর কাজও সম্পাদন করতে পারে। অর্থাৎ বলা যায় কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে আমরা বলি শক্তি। কাজ করা মানে শক্তি এক অবস্থায় থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা। কোনো বস্তু সর্বমোট যে কাজ করতে পারে ওই কাজটাই হবে ওই বস্তুর শক্তির পরিমাপ। যেহেতু শক্তির পরিমাপ করা হয় ওই বস্তু কাজের পরিমাপ ধরা, যেহেতু শক্তির পরিমাপ করা হয় কোনো বস্তুর কাজের পরিমাপ ধরা, কাজেই বলা যায় যে শক্তি এবং কাজের পরিমাণ অভিন্ন। শক্তি এবং কাজের পরিমাণ অভিন্ন। সেখান থেকে আমরা লিখতে পারি যে কৃত কাজ ইকুয়াল টু ব্যয়িত শক্তি। কৃত কাজ ইকুয়াল টু ব্যয়িত শক্তি। অর্থাৎ আমি যে পরিমাণ শক্তি ব্যয় করেছি ঠিক সেই পরিমাণই কাজ হবে। আমরা যদি কম পরিমাণ শক্তি ব্যয় করতাম তাহলে কম পরিমাণ কাজ হবে, যদি বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করি তাহলে বেশি পরিমাণ কাজ হবে। সেই হিসেবে আমি সহজেই বলা যায় যে কৃত কাজ ইকুয়াল টু ব্যয়িত শক্তি। শক্তির বিভিন্ন উৎস আছে, বিভিন্ন জায়গা থেকে আমরা শক্তি পেয়ে থাকি। বিভিন্ন পেট্রোলিয়াম পদার্থ, কয়লা, প্রাকৃতিক গ্যাস, তারপরে বায়োমাস, বিভিন্ন শক্তির অনেক ধরনের উৎস আছে এবং শক্তির বিভিন্ন ধরনের রূপও আছে। আমরা জানি শক্তি এক রূপ থেকে এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। তোমাদের এই শক্তির বিভিন্ন উৎস এবং বিভিন্ন ধরনের যে শক্তির রূপ তোমাদের নবম দশম পদার্থবিজ্ঞানের বইটাতে খুব সহজভাবে এগুলা লেখা আছে। যদি এগুলা প্রত্যেকটা জিনিস আমরা ভিডিওতে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, বিরক্ত বোধ করবে। কাজেই এই বিষয়গুলো অত্যন্ত সহজ, তোমরা বইটা পড়লেই বুঝতে পারবে। এগুলা একটু ভালো করে পড়ে নিও। শক্তির সবচেয়ে সাধারণ রূপটা আছে, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি তাহলে কি জিনিস? কোনো বস্তুর অবস্থান এবং তার গতির কারণে বা গতির জন্য ওই বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি নিহিত থাকে, কোনো বস্তুর অবস্থান এবং তার গতির জন্য তার মধ্যে বা ওই বস্তুর মধ্যে যে শক্তি নিহিত থাকে বা সঞ্চিত থাকে তাকে আমরা বলি যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি দুই ধরনের হয়, একটাকে আমরা বলি বিভব শক্তি, একটাকে আমরা বলি গতি শক্তি। বিভব শক্তিটা কি জিনিস?
তাহলে যান্ত্রিক শক্তির দুটা প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি দুটা প্রকার, একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে গতি শক্তি। বিভব শক্তি এবং গতি শক্তি। বিভব শক্তি কি জিনিস? যদি আমরা বিভব শক্তিকে সংজ্ঞায়িত করি তাহলে বলা যাবে স্বাভাবিক অবস্থা থেকে কোনো বস্তুকে, অর্থাৎ কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে তার অবস্থান এবং অবস্থা পরিবর্তন করে যদি অন্য কোনো অবস্থান বা অবস্থায় নিয়ে যাওয়া যায় তাহলে ওই বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটাকে বলছি আমরা ওই বস্তুর বিভব শক্তি। কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলি ওই বস্তুর বিভব শক্তি। এখানে এই সংজ্ঞার মধ্যে দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে অবস্থান আর একটা হচ্ছে অবস্থা। একটা হচ্ছে অবস্থান আর একটা হচ্ছে অবস্থা। অবস্থান হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, আর অবস্থা হচ্ছে বস্তুর আকার বোঝায়। সাধারণত বস্তুটার আকার ছিল ছোট, আমি তাকে টেনে যখন লম্বা করলাম তখন সে সরে হয়ে যাবে। তুমি যদি একটা প্লাস্টিকের গাটারকে টেনে লম্বা করো দেখবা ওই গাটারটার বা ওই রাবারটা আগের তুলনায় সরু হয়ে গেছে, অর্থাৎ তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে, তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। তাহলে বিভব শক্তির বেলায় দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বস্তুর অবস্থান আর একটা বস্তুর অবস্থা। অবস্থান এবং অবস্থা পরিবর্তন করার ফলে ওই বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেই শক্তিটাকে আমরা বলছি বিভব শক্তি। মনে করো তুমি একটা ইট বা যে কোনো একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে একটা উচ্চতায় উঠিয়ে নিয়ে আসলে, এখন তুমি যদি এই ইটটাকে বা কোনো একটা বস্তুকে এখন ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার ফলে কি করবে? বস্তুটা ভূপৃষ্ঠে কোনো বস্তুর উপর গিয়ে আঘাত করবে, যার ফলে সেই ভূপৃষ্ঠের বস্তুটা ভেঙে যেতে পারে, ভূপৃষ্ঠের বস্তুটা চ্যাপ্টার হয়ে যেতে পারে, অর্থাৎ ভূপৃষ্ঠের ওই বস্তুর উপর গিয়ে কি করবে? সে একটা আঘাত করবে, অর্থাৎ একটা কাজ করতে পারে, কাজ করতে পারে। আমরা জানি কাজ তখনই করতে পারে যখন তার মধ্যে এনার্জি থাকে, শক্তি থাকে। তাহলে এই বস্তুটাকে যখন আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে নিয়ে আসলাম, এই বস্তুটা এখন কোনো জায়গায় ফেললে অন্য কোনো বস্তুর উপর কাজ করতে পারে, তার মানে এই বস্তুর মধ্যে একটা শক্তি নিহিত আছে, এখন সঞ্চিত হয়ে গেছে। এই শক্তিটাকে বলছি আমরা বিভব শক্তি। তার মানে বস্তুটা ছিল ভূপৃষ্ঠে, তার অবস্থান চেঞ্জ করে এখন উপরে নিয়ে আসছি, তাহলে এই অবস্থান চেঞ্জ হওয়ার কারণে এই বস্তুর মধ্যে একটা শক্তি জমা হয়ে গেছে। এই সঞ্চিত শক্তিটাকে বলছি আমরা ওই বস্তুর বিভব শক্তি। অথবা তুমি মনে করতে পারো যে মনে করো এটা একটা পুলি, এটা একটা পুলি অথবা আমরা বলতে পারি কপিকল। এখন যদি এই কপিকল বি বিন্দুতে একটা হালকা বস্তু আছে আর এই বিন্দুতে একটা ভারী বস্তু আছে, বি বিন্দুতে একটা হালকা বস্তু আছে আর এই বিন্দুতে একটা ভারী বস্তু আছে। এখন যদি এই অবস্থায় আমি এই কপিকলটাকে ছেড়ে দেই, বস্তুটাকে ছেড়ে দেই, কি করবে? এখানে এই বস্তুটা ভারী, এই বস্তুটা হালকা, এই বস্তুটা ভূমি স্পর্শ করে আছে, তাহলে এই হালকা বস্তুটা উপরে উঠে যাবে, ভারী বস্তুটা নিচে নেমে যাবে। কেন এই ঘটনা ঘটবে? কারণ এই ভারী বস্তুটা ভূপৃষ্ঠ হইতে আমি খানিকটা অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে উঠিয়েছি, যার ফলে এই বস্তুটা কাজ করার জন্য তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে। এই সঞ্চিত শক্তিটার ফলেই সে নিচে নেমে আসবে এবং এই বস্তুটাকে সে উপরে তুলতে পারবে, অর্থাৎ এই শক্তির ফলেই সে এই বস্তুর উপর একটা
কাজ করতে পারবে। এটাকে বলছি আমরা বিভব শক্তি। এখানেও বস্তুর এই বস্তুটার অবস্থান পরিবর্তন করার ফলে তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে। যে সঞ্চিত শক্তিটা সে বি বস্তুর উপর কাজ করতে পেরেছে। অথবা তুমি আরেকটা এক্সাম্পল খেয়াল করো, যে একটা স্প্রিংকে আমি একটা বস্তুর সাথে আটকে দিই, এইভাবে একটা বস্তুর সাথে লাগিয়ে দিলাম। বস্তুটা স্প্রিংটা এখন সাম্যাবস্থায় আছে। আমি যদি স্প্রিংটাকে এখন সংকুচিত করে এরকম করে রেখে দেই, তাহলে এই বস্তুটার সামনে যদি কোনো একটা বস্তু রেখে দেই, এটাকে গ্যাসে কোনো একটা বস্তু রেখে দেই, আমি যখন এই স্প্রিংটাকে ছেড়ে দিব, ঠিক তখন কি করবে? এই স্প্রিংটা সাম্য অবস্থায়, তার দৈর্ঘ্য এতটুকু স্বাভাবিক অবস্থায়। এখন আমি স্বাভাবিক অবস্থার চেয়ে এই স্প্রিংটার উপর এইদিকে বল প্রয়োগ করেছি। এইদিকে বল প্রয়োগ করার ফলে সে সংকুচিত হয়ে গেছে, তার দৈর্ঘ্যটা ছোট হয়ে গেছে। তার মানে এখন এই বস্তুর মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়ে গেছে। আমি যদি এখন এটাকে ছেড়ে দেই, এখন সে তার স্বাভাবিক অবস্থায় যেতে চাইবে, এবং এই স্বাভাবিক অবস্থায় যাওয়ার জন্য সে কাজ করতে পারবে। কতটুকু কাজ করতে পারবে? এই অবস্থায় তার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে ঠিক ততটুকুই কাজ করতে পারবে। এটাকে ছেড়ে দিলে এখন দেখা যাবে এর সামনে যদি কোনো বস্তু রাখি, সে বস্তুটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে পারবে, অর্থাৎ এই বস্তুটার উপর সে কাজ করতে পারবে। তাহলে এখানে কি ধরনের কাজ হলো? এখানে এই বস্তুটার স্প্রিংটার অবস্থা পরিবর্তন করার ফলে তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে। অবস্থাটা কি? আগে ছিল লম্বা, এখন হয়ে গেল ছোট। তার মানে তার আকার আমি চেঞ্জ করে ফেলেছি। দৈর্ঘ্য ছিল লম্বা, এখন দৈর্ঘ্যটা কি হয়ে গেল? অনেকটা ছোট হয়ে গেল। তার ফলে তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে, অর্থাৎ বস্তুর অবস্থা পরিবর্তন করার ফলে তার মধ্যে এক ধরনের শক্তি সঞ্চিত হয়েছে। এই শক্তিটাকে বলছি আমরা বিভব শক্তি। এখন যদি তুমি মনে করো এম ভরের একটা বস্তু, তুমি এই পৃথিবী পৃষ্ঠ থেকে এম ভরের একটা বস্তুকে এইচ মিটার উচ্চতায় অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে নিয়ে আসলে, এম ভরের একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে এইচ মিটার উচ্চতায় উপরে নিয়ে আসলে, তাহলে এখানে যে বস্তুটা এইচ মিটার উচ্চতার উপরে আনলে যে কাজ হবে, সেই কৃত কাজের পরিমাণটাই হবে ওই বস্তুতে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ। অর্থাৎ এম ভরের একটা বস্তুকে যখন আমি ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে এইচ মিটার উচ্চতায় উপরে নিয়ে আসব, তখন এখানে যে ওই বস্তু কর্তৃক কাজ সংঘটিত হবে, ওই কৃত কাজের পরিমাণটাই হবে এই বস্তুতে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ। সেখান থেকে আমরা তাহলে সহজেই লিখতে পারি যে বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি, মানে পটেনশিয়াল এনার্জি। ইপি ইকাল টু কৃত কাজ, তার মানে কৃত কাজ ইকাল টু এফএস। এফ কে যদি বলি এমজি ইনটু এস হচ্ছে কত? এখানে দূরত্বটা হচ্ছে, এখানে উচ্চতা হিসেবে গণ্য হবে এইচ, এমজি এইচ। এখানে এই জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, কারণ এই বস্তুটাকে আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠিয়েছি, এই জন্য এই ত্বরণ হবে অভিকর্ষ ত্বরণ জি। তাহলে এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এইচ হচ্ছে তার উচ্চতা। অর্থাৎ বিভব শক্তি ইপি ইকুয়াল টু আমরা লিখতে পারি এমজি এইচ। তার মানে বিভব শক্তি বস্তুর ভরের উপর নির্ভর করে, বিভব শক্তি বস্তুর উচ্চতার উপর নির্ভর করে, এই দুইটার উপরে নির্ভর করে। জির উপর নির্ভর করে না কেন? জি হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, একটা ধ্রুবক নির্দিষ্ট মান। তাহলে জির একটা নির্দিষ্ট মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যদি এমটা অপরিবর্তনশীল থাকে, এমটা অপরিবর্তিত থাকে, এম এর মান বৃদ্ধি না হয়, তাহলে ইপিটা কার উপর নির্ভর করে? বিভব শক্তি নির্ভর করে উচ্চতার উপর। অর্থাৎ বিভব শক্তি
সমানুপাতিক কত এইচ, অর্থাৎ উচ্চতা বাড়লে বিভব শক্তি বাড়ে, উচ্চতা কমলে বিভব শক্তি কমে। তাহলে এখন যদি আমরা একটা দেখি যে যদি 5 কেজি ভরের একটা বস্তুকে আমি ভূপৃষ্ঠ থেকে 50 মিটার উপরে ওঠাই, তাহলে বিভব শক্তিটা কত হবে? 5 কেজি ভরের একটা বস্তুকে 50 মিটার উপরে ওঠাই, তাহলে বিভব শক্তিটা কত হবে? তার মানে এম ইকুয়াল টু হচ্ছে 5 কেজি আর এইচ ইকুয়াল টু হচ্ছে 50 মিটার, অর্থাৎ উচ্চতা ইকুয়াল টু 50 মিটার, ভর ইকুয়াল টু 5 কেজি। আমরা জানি বিভব শক্তি ইপি ইকুয়াল টু এম জি এইচ। এম হচ্ছে 5 কেজি ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 50 মিটার। তার মানে এটা কত হবে? তোমরা এটা গুণ করে দেখবে, ক্যালকুলেশন করে যা হবে সেটা হবে তার বিভব শক্তি, অর্থাৎ যত জোল আসবে এটাকে গুণ করলে। এবার দেখো যান্ত্রিক শক্তির আরেকটা রূপ আছে, যেটা আমরা বলছি গতিশক্তি। গতিশক্তি কি? আমরা ক্রিকেট খেলায় অনেক সময় দেখি বোলার যখন বল করে তখন বল লেগে অনেক সময় স্টাম্প উড়িয়ে নিয়ে যায়, অথবা বলটা ক্রিকেট বলটা ব্যাটের মধ্যে লেগে ব্যাটটাই ভেঙে যায়, অথবা যদি একটা ক্রিকেট বল দিয়ে একটা বাসার জানালার গ্লাসে ঢেল মারি, দেখা যাবে জানালার গ্লাসটা ভেঙে গেছে। অথবা আমরা কোনো একটা ঢিল দিয়ে অনেক সময় গাছ থেকে আম পারি, বড়ই পারি, বিভিন্ন ফল পেয়ে থাকি। এখান থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে গতিশীল বস্তুর মধ্যে একটা শক্তি আছে। যদি শক্তি না থাকতো তাহলে ওই ক্রিকেট বল স্ট্যাম্পকে উড়ে নিতে পারতো না, ব্যাটটাকে ভেঙে ফেলতে পারতো না, জানলার কাঁচ ভাঙতে পারতো না, আমরা ঢিল মেরে আমও পারতাম না, আমরা পারতাম না। তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে গতিশীল কোনো বস্তুর মধ্যে শক্তি জমা আছে বা শক্তি আছে। তাহলে গতিশক্তি কি জিনিস? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটাকে বলছে তার গতিশক্তি। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে বা লাভ করে সেটাকে আমরা বলছি ওই বস্তুর গতি শক্তি। এখন যদি বস্তু স্থির থাকে, এক জায়গায় বস্তু স্থির আছে, তাহলে কি তার শক্তি আছে? স্থির বস্তু মধ্যে কোনো শক্তি থাকে না, সে কোনো কাজ করতেও পারে না। আর যদি বস্তু গতিশীল থাকে তাহলে কাজ করতে পারে। তাহলে আমরা এখান থেকে সহজে আমরা লিখতে পারি যে গতিশক্তিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করি। ই কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। ই কে ইকুয়াল টু লিখতে পারি কৃত কাজ। একটা বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি থাকে ঠিক সেই পরিমাণে সে কাজ করতে পারে। তাহলে গতিশক্তি ইকুয়াল টু কৃত কাজ। কৃত কাজটা কত? এফ ইন্টু এস, এফ এস। এফ সমান এম এ ইন্টু হচ্ছে এস, এম এ এস। এখন আমি যদি এম ভরের একটা বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করি, এম ভরের একটা বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার ফলে বস্তুটা যদি এস মিটার সরণ হওয়ার পর এই শেষ বেগ বি হয় এবং বস্তুটা যদি স্থির থাকে তাহলে তার আদি বেগ কত হবে? আদি বেগ ইকুয়াল টু 0। তার মানে আদি বেগ 0 এবং এফ
নিউটন বল প্রয়োগ করার ফলে এস দূরত্ব অতিক্রম করার পরে তার শেষ বেগ কত বি হয়, এবং তার ত্বরণটা যদি এ হয়, তার ত্বরণটা যদি এ হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে এফ ইন্টু এস কৃত কাজ, এফ সমান সমান এম এ ইন্টু এস। এখন এই দেখো এম এই এস এর মান কত, এখান থেকে আমরা লিখতে পারি, আমরা গতির দ্বিতীয় সূত্র থেকে পেয়েছি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে পেয়েছি যে ওখানে দ্বিতীয় একটা সূত্র পেয়েছি যে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, বা এখান থেকে আমরা লিখতে পারি যে 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা 2as as ইকুয়াল টু লিখতে পারি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। যেহেতু আদি বেগ ইকুয়াল টু 0, যেহেতু আদি বেগ ইউ ইকুয়াল টু 0, অর্থাৎ বস্তুটা স্থির অবস্থায় ছিল, তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার বাই 2, অর্থাৎ এস এর মান হচ্ছে বি স্কোয়ার বাই 2। সুতরাং এস ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2। আমরা যদি এখানে এস এর মান বি স্কোয়ার বাই 2 বসিয়ে দেই, তাহলে এটাকে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তার মানে এখানে দেখা যাচ্ছে এম যদি ভর যদি বৃদ্ধি পায় তাহলে গতিশক্তি বৃদ্ধি পায়, আবার বেগ যদি বৃদ্ধি পায় তাহলেও গতিশক্তি বৃদ্ধি পায়। তুমি মনে করো একটা টেনিস বল তোমাকে ছুঁড়ে মারা হলো, তাহলে তুমি যতটুকু ব্যথা পাবে, যদি ওই একটা ক্রিকেট বল তোমার দিকে ওই একই বেগে আগের বেগে মারা হয়, তাহলে তুমি আগের তুলনায় অনেক বেশি ব্যথা পাবে। কারণ টেনিস বলের তুলনায় ক্রিকেট বলের ওজন বা ভর বলি আমরা অনেক বেশি, যে কারণে তুমি বেশি শক্তিতে আঘাত করবে, তুমি বেশি ব্যথা পাবে। তার মানে এখান থেকে বোঝা গেল ভর বাড়লে গতিশক্তি বৃদ্ধি পায়, আবার বেগ বৃদ্ধি পেলেও গতিশক্তি বৃদ্ধি পায়। তুমি মনে করো একটা বাস 10 মিটার পার সেকেন্ড বেগে একটা দেয়ালে আঘাত করলো, তাহলে দেয়ালটা যতটুকু ক্ষতিগ্রস্ত হবে, যদি বাসটা 50 মিটার পার সেকেন্ড বেগে দেয়ালে আঘাত করে, দেয়ালটা অনেক ক্ষতিগ্রস্ত হবে। তার মানে বেগ বাড়লে তার গতিশক্তিও বৃদ্ধি পায়, যার ফলে দেয়ালটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ আমরা যদি বলতে পারি, যদি বস্তুর ভর অপরিবর্তিত থাকে, যদি বস্তুর ভরটা অপরিবর্তিত থাকে, তাহলে আমরা বলতে পারি এই গতিশক্তিটা বেগের বর্গের সমানুপাতিক হয়। বর অপরিবর্তিত যদি থাকে তাহলে গতিশক্তিটা বেগের বর্গের সমানুপাতিক হয়। আমি যদি বেগকে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করি, তাহলে গতিশক্তি কতটুকু বৃদ্ধি হবে? গতিশক্তি বৃদ্ধি হবে 4 গুণ। আমি যদি ভিকে যদি দ্বিগুণ করি, তাহলে 2v স্কোয়ার ইকুয়াল টু কত? 4v স্কোয়ার। অর্থাৎ বেগের পরিমাণ দ্বিগুণ করলে গতিশক্তি 4 গুণ বাড়ে। আমি যদি বেগকে 3 গুণ বৃদ্ধি করি, 3v স্কোয়ার, তাহলে হয় 9v স্কোয়ার। অর্থাৎ বেগকে যদি আমি 3 গুণ বাড়াই, গতিশক্তি বৃদ্ধি পায় কত? 9 গুণ। এখন তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখা গেল যে গতিশক্তি ইকে ইজিক্যাল টু গতিশক্তি ইকে ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তার মানে বিভব শক্তি ইপি ইকাল টু এম জি এইচ এবং গতিশক্তি ইকে ইকাল টু হাফ এম ভি স্কোয়ার। তোমরা এই দুইটা সূত্র খুব ভালো করে মনে রাখবে, কারণ এই দুইটা সূত্র আমরা খুবই ব্যবহার করি এই অধ্যায়ের বিভিন্ন এই প্রবলেমগুলো সলভ করার জন্য। এখন যদি একটা, তার মানে আমি যদি এখন বলি যে একটা গাড়ির গতিশক্তি ধরো 20 জুল, একটা গাড়ির গতিশক্তি 2000 জুল, একটা গাড়ির গতিশক্তি 2000 জুল বলতে কি বোঝায়? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে গাড়ির গতিশক্তি 2000 জুল বলতে বোঝায় গাড়িটা থেমে যাওয়ার আগে তার গতির জন্য এই 2000 জুল কাজ করতে পারবে।
তার মানে একটা গাড়ির গতিশক্তি 2000 জুল বলতে বোঝায় গাড়িটা থেমে যাওয়ার পূর্বে তার ওই গতির জন্য সে 2000 জুল কাজ করতে পারবে। এখন একটা বস্তুর ভর যদি 10 কেজি হয়, একটা বস্তুর ভর হচ্ছে 10 কেজি এবং তার বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয়, একটা বস্তুর ভর যদি 10 কেজি আর বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ওই গতিশক্তি কত? আমরা জানি গতিশক্তি E=12 mv স্কয়ার। এখানে শুধু বসিয়ে দেব 12 ইন্টু 10 ইন্টু 10 স্কয়ার, তার মানে 12 ইন্টু 10 ইন্টু 100, তার মানে 500 জুল, 500 জুল, অর্থাৎ গতিশক্তি = 500 জুল। তোমরা আজকে তোমাদের আলোচনা করলাম কাজ, বিভব শক্তি এবং গতিশক্তি। যদি এই অধ্যায়ে আরো বেশ কিছু টপিক রয়ে গেছে, যেমন শক্তির নিত্যতা সূত্র, ক্ষমতা, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা। এই এই কর্মদক্ষতার বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। ক্ষমতা বা শক্তির নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র কী জিনিস, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আশা করি আমি আরেকটা ভিডিও তোমাদের জন্য বানাবো, যেটা পার্ট 2 হিসেবে থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।